সংবাদে আছেন, ছিলেন সংসদেও, কাগজে আছেন, কলমেও। বইমেলায় সই দেন, খেলার মাঠে গোল, মনের ভিতর মোহনবাগান, আর অবরে সবরে গলা খুলে কান। বিতর্কে থাকেন, তর্কে বহুদূর। বিপক্ষকে তুলোধনা করেন, কেউ কটাক্ষ করলে ফোন করে চায়ের নেমন্তন্নও করেন। জোড়া ফুলে নাড়া বাঁধা, আবার গণশক্তিও পড়েন নিয়ম করে। দেওয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়ান, বিধানসভায় ভোটেও দাঁড়ান। খাদের কিনার থেকে ফিরে ফিরে আসা তার কাছে নাকি জল ভাত। কামরাক ঘোষ নামেও তাই ইদানিং ডাকছেন কেউ কেউ। বলতে ভালোবাসেন, চলতে ভালোবাসেন। পথের শেষ কোথায় জানেন না, তবে জানেন পথের বাঁকে এসে যা মনে হয় তা তুলে রাখতে হয় যত্ন করেই। কুণাল ঘোষের জয়ের দিন কি আগামী 4 মে, নাকি গত 17 মার্চ জয় হয়ে গেছে? আমি এটা ওইভাবে জয় পরাজয় হিসেবে দেখছি না, কারণ এটা কোনো ব্যক্তিসত্তার বিষয় নয়। একটা পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি, বাংলার পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী একটা লড়াই দিচ্ছেন এবং বাংলার একটা লড়াই চলছে। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা যারা কেউ প্রার্থী, কেউ প্রচারে, কেউ নানা ভূমিকায় আছি, আমরা সবাই কর্মী। ফলে আমি এটা ব্যক্তিসত্তার কোনো জায়গা থেকে এই লড়াইটাকে নিচ্ছি না। এই লড়াইটা বাংলার মর্যাদার লড়াই, মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই। আমি তার একজন সৈনিক হিসেবে কুণাল ঘোষ মনে করে না যে 17 মার্চ যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কুণাল ঘোষ বেলেঘাটা, সেদিন কুণাল ঘোষের জয় হলো? আমার নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথমে তালিকা পড়তে শুরু করেছিলেন, তারপর খানিকটা পড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটি পড়ছিলেন এবং ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকাটি ইয়েতে খুবই ভালো লাগলো, আপ্লুত লাগলো। আমারই নেত্রী, আমারই নেতা অভিষেক বলছেন যে মনে হলো না যে প্রত্যাবর্তনের বৃত্ত সম্পূর্ণ হলো? একদিক থেকে দেখতে গেলে, কিন্তু আমি শুধু এই জনপ্রতিনিধিত্ব বা এমপি এমএলএ এগুলো কিছু ক্ষেত্রে কাজ করতে গেলে একটা বাড়তি সুবিধা হলেও হতে পারে। আমি আগামী দিন সেটা করতে পারবো, কারণ আমি একটা সময় এমপি ছিলাম, আমি কিন্তু প্রচুর কাজ করেছি। আবার যখন আমি জনপ্রতিনিধি নই, এমপি ছিলে কুণাল, কিন্তু রাজ্যসভার এমপি। জনপ্রতিনিধি ইজ এ ডিফারেন্ট বল গেম। ডিফারেন্ট বল গেম, আই এগ্রি। বাট তুমি যখন কাজের প্রশ্নটা আসছে, কাজের ইচ্ছা যদি কারোর থাকে, তাহলে কিন্তু সেটা তুমি রাজ্যসভাতে থেকেও যে কাজটা করা যায়, তুমি বিধায়ক হয়েও সেই কাজটা করতে পারবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু পরীক্ষা দিয়ে এসেছি যে আমি বাংলা জুড়ে কাজ করেছি অনিন্দ। কলকাতার বেলেঘাটা কেন্দ্র থেকে শুরু করে, এখানকার স্কুল প্রতিষ্ঠানকে টাকা দেয়া আলো টালো থেকে শুরু করে, সুদূর শিলিগুড়ি বা কোচবিহারে বুড়া ধরলা নদীর উপর একটা আস্ত সেতু কোনো সাংসদ একা করে দিয়েছেন এবং সেই সেতুর নাম দিয়েছিলাম মমতা সেতু। তো ফলে আমি যে কাজটা করেছি, আমি আরো একবার সেটাই আর একটা ফরম্যাটে এসে সেই কাজটা করব। হলো, বৃত্ত সম্পূর্ণ হলো কি হলো না? দেখো, এর আগে আমার সঙ্গে যখন একটু সক্রিয় রাজনীতিতে আমি সেই অর্থে থাকছিলাম না, একটু দূরত্ব, মান অভিমানের ব্যাপার ছিল। এরপরে আমি দলের যখন সক্রিয়ভাবে আবার আমি কাজের সুযোগ পাই, প্রথমে আমাকে মুখপাত্র করা হয়েছিল, তো সেটাও আমার কাছে খুব তৃপ্তির ছিল। পরবর্তীকালে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে, সেটাও আমার কাছে খুব তৃপ্তির ছিল। এবং আমার নেত্রী বা আমার নেতা যে আমাকে কাজের স্পেসটা দেন, সেটা আমার খুবই ভালো লাগে। তারপরে এই সম্মানটা কুণাল ঘোষ কাজের স্পেস আদায় করে নেন, না দিলে চলবে না। না, আমি পারফর্ম করার চেষ্টা করি, আমি যে কোনো পিচে ব্যাট করার চেষ্টা করি। তো যেখানে একটু মন্থর ব্যাটিং দরকার, তুমি ক্রিকেট ভক্ত, বেশি কিছু বল আবার ছেড়ে দিতে হয়, হ্যাঁ, আবার কিছু একটু চালিয়ে একটু স্টেপ আউট না করলে মানে সেটা রান আসবে না। তো ফলে সেটাও আমার একটা তৃপ্তির জায়গা। এবং আগের নির্বাচন বা সাম্প্রতিক নির্বাচনগুলো তো আমি চুটিয়ে করেছি। অ্যাকচুয়ালি সম্মান স্বীকৃতি নিশ্চিতভাবে আমি আজ প্রার্থী হিসেবে আমার এই সম্মান পেয়ে ভালো লাগছে, কিন্তু আমরা তো মাত্র এই কজন প্রার্থী। আমাদের গোটা সাফল্যটা আমাদের মতো আরও কোটি কোটি কর্মী সমর্থকের উপর ডিপেন্ড করছে। আজকের যা দিনকাল পড়েছে, মানে এটা কিন্তু মানে আমার কর্মী বা তৃণমূল কংগ্রেসের যারা সদস্য সমর্থক কর্মী আছেন, সেই পাড়ায় গিয়ে দেওয়ালটা কিন্তু তারা লিখছে। অনিন্দ, একটা সময় আমি কিন্তু
আমার একটা সৌভাগ্য যে আমার সুযোগ হচ্ছে আমার হোম কনস্টিটিউয়েন্সিতে লড়াই করার, ভূমিপুত্র। ফলে একটা সময় আমি ওখানে নিজে হাতে দেয়াল লিখতাম, আমি ওখানে বুথে এজেন্ট বসেছি। ফলে রাজনীতির যে একদম গোড়ার দিককার যে ভূমিকাগুলো, তার ভয়ঙ্কর একটা গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে। তো আজও যারা, আমি আজকে প্রার্থীরা কী করবেন, তারা যাবেন, তাদেরও নিশ্চয়ই গুরু দায়িত্ব আছে, বাট সব বুথভিত্তিক, পার্ট ভিত্তিক যারা কর্মী আছেন, যারা কিন্তু মমতাদি অন্তঃপ্রাণ বা অভিষেক অন্তঃপ্রাণ, এরা নামছেন, এটা কিন্তু আমাদের বাড়তি একটা গোটা পরিকাঠামোটা নামছে। তোমার কি মনে হয় না যে এই টিকিটটা পাওয়া কুণাল ঘোষের পক্ষে খুব জরুরি ছিল? কারণ অবামপন্থী দলে সাধারণত এমপি এমএলএ এগুলো তার একটা বাড়তি ওজন থাকে। এমপি এমএলএ না হয়ে শুধু কর্মী বা শুধু মুখপাত্র বা শুধু দলীয় পদ, এর চেয়ে এটা এই টিকিটটা কুণাল ঘোষের পাওয়া জরুরি ছিল না? যতক্ষণ এটা একটা সময় এটা ছিল না, আমি তখন এনজয় করেছি। একটা সময় এটা এলো রাজ্যসভা সাংসদ, আমি সেটাও এনজয় করেছি, কাজ করার চেষ্টা করেছি। পরবর্তীকালে ছিল না, স্বর্গনরক সব দেখা হয়েছে, নাগরদোলা, ঠিক আছে, দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, ছন্দে ছন্দে কত রং বদলায়। আজ আবার আমি এই দায়িত্বটা এসেছি। নিশ্চিতভাবে হয়তো এমপি এমএলএ বা জনপ্রতিনিধিত্বের খানিকটা সুবিধা তো আছে, বাট আমি কিন্তু মনে করি যে পারফর্মার তুমি যেখানে রাখবে, যে স্লটে রাখবে, পারফর্মার কিন্তু পারফর্ম করে দিই। আমার একটা খুব কৌতূহল, এই যে পারফর্মার তুমি বলো বারবার, মানে ঠিকই বলো, কুণাল ঘোষ কি তৃণমূল করেন না তিনি কুণাল ঘোষ করেন? না, আমি তৃণমূল করি এবং মমতাদি আমাকে, তুমি জানো, অনেক মানে মানে কৈশোর তারুণ্য থেকে চেনেন এবং সাংবাদিকতায়, রাজনীতি থেকে আস্তে আস্তে সাংবাদিকতায় আসার পর চেনেন। মানে এমন ঘটনা যে 93 সালের ওই ঐতিহাসিক 21শে জুলাই যখন মমতাদিকে খুনের চেষ্টা হচ্ছে, পুলিশ মমতাদিকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে, তিনি কার্যত অচৈতন্য, ওই গাড়ি থেকে আমি আমার গাড়িতে তুলে, তারপরে এসএসকেএম, ওখানে সম্ভব ছিল না, উনি বলেছিলেন মেয়ো রোড যাব, ওখানে তো রক্তারক্তি কাণ্ড, এসএসকেএম হয়ে শেষে উডল্যান্ডসে ভর্তি করে তারপর। তোমার কখনো মনে হয় না যে তৃণমূল তোমার রাজনীতিক সত্তার চেয়ে তোমার ব্যক্তি সত্তাটা বড় হয়ে যায়? মানে ইট ইজ, যে প্রশ্নটা আমি করলাম, কুণাল ঘোষ কি কুণাল ঘোষ করে প্রথমে, তারপরে তৃণমূল করে? না, আমি তৃণমূলটাই করি। কিন্তু হচ্ছে কুণাল ঘোষ অনেক সময় তৃণমূলকেও ঝাঁপিয়ে যায় তো। না, সেটা তো আমি বলতে পারবো না। আমি জানি আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, এবং আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করছি। তো ফলে আমি সেটা করি, এবং সেটা করতে গিয়ে মাঝে মধ্যে দু একটা এদিক ওদিক কখনো হয়ে যায়, তো সেটা আমাকে দলের নেতৃত্ব বলে দেন। সেটাই মনে হয় যে কুণাল ঘোষ কি আসলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরির মতো? না না, আমি 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 নিজে হয়তো মানে একটু একটু এদিক ওদিক, একটু যেটা তখন অতটা বলা উচিত না, মানে একটা কিছু করে ফেললাম। তো সেটা আমার নেত্রী যেহেতু আমাকে অনেক আগে থেকে চেনেন, তিনি এটা বোঝেন, আর অভিষেকও এখন সেটা ইয়ে করেন, ফলে আমিও সামলে নিই, আবার তারাও আমাকে একটু বলে দেন যে না। আর এটাও ঘটনা অনিন্দ, যে আমি যদি একটা দল করি, ঠিক আছে, একটা বেসিক যে শৃঙ্খলা বা দলের লাইন, সেটা কিন্তু মেনটেন করেই চলতে হবে। মানে আমি দলের ভালোটা নেব, আবার দল যখন অপ্রিয় হয়ে যাবে কোনো ইস্যুতে বা দল একটু বিড়ম্বনায় আছে, তখন আমি নেব না, এই নীতিতে আমি চলি না। সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা তুমি পাশ করেছো আরজি করের সময়। এটা এক বাক্যে সকলে স্বীকার করবে। আমার মনে হয় যে তোমাকে কি লোক একটু ভয় পায়, মানে মানে যদি একটু তফাতে দাঁড়িয়ে তুমি কুণাল ঘোষকে দেখো নিজের থেকে নিজেকে বিযুক্ত করে, তাহলে তোমার মনে হবে না যে এই লোকটা সবার সঙ্গে একটা স্কোর সেটেল করতে চাইছে, সারা দুনিয়াকে বলছে আয় দেখে নেবো, আস্তিন ফাস্তিন গুটিয়ে তোকে আমি হেড অন নেবো? একটু ভয় পায় লোকে? ভয়ের কি আছে? আমাকে যারা পাড়ার, যারা ছোটবেলা থেকে চেনেন বা সবাই, তুমি আমার মানে যদি ছোটবেলার স্কুলেও যাও, হ্যাঁ, সেখানেও দেখবে যে তখনকার টিচাররা আমাকে কি ভালোবাসেন। আমি আগের দিন ইয়েতে বসে, পার্ক স্ট্রিটে একটা জায়গায় বসে খাচ্ছিলাম, তো একজন সিনিয়র একজন মহিলা এলেন, এসে বললেন আপনি কুণাল তো? হ্যাঁ। আমার মা আপনাকে খুব ভালোবাসে। আপনার মা? বললো টাকি স্কুলে পড়াতেন শোভনাদি,
এখন 97। মানে শোভনাদি আমায় প্রচণ্ড ভালোবাসতেন। বুঝছি বারবার আপনার কথা বলেন, আপনি যদি সম্ভব হয় 97 কখনো একবার একটু দেখা করে আসবেন। আমি 3 দিনের মধ্যে বাড়ি গিয়ে শোভনাদির সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, ফলে আমি এই মানে আমাকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমার একটা নীতি আছে, কেউ ভালোবাসলে আমি তার জুতো পালিশ করে দিই, পরিষ্কার কথা। আমার কোনো ইগো নেই এবং তার জন্য আমি জান কবুল করতে রাজি এবং তার বহু পরীক্ষা আমি দিয়েছি। কিন্তু অকারণ আমাকে যদি কেউ হিট করে প্রথম ইগনোর করি, কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে, বাত্তিনেক হয়ে গেলে মনে রেখে দিই, বাকি ভগবান বিচার করেন। প্রতিদিন কুণাল, বস্তুত প্রতি মুহূর্তে তোমার দিকে অজস্র নেগেটিভিটি ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়, এদিক ওদিক। এইগুলোকে তুমি কীভাবে ট্যাকল করো? মানে মেকানিজমটা কি? রোজ সকালে ঘুম থেকে উঠে তুমি নিজেকে কি বলো? ধরো বেলেঘাটা তোমার বিরুদ্ধে মূল প্রচার তোমার বিরোধীরা করছে জেলখাটা প্রার্থী। একদম। এটা নিশ্চয়ই তুমি জানতে যে এটা বলবে। এবং আমি আমার যে ভিডিওটা ছেড়েছি ওটাই আমি নিজেই ওই সময় দৃশ্যগুলো দিয়েছি, তো আমি কেন লুকোবো? আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। হাউ ডু ইউ ট্যাকল দিস নেগেটিভিটি? আমি মনে করি কিছু লাইক প্রচুর বেশি থাকে, সমর্থক বেশি, কিছু রাজনৈতিক মেরুকরণের জন্য কিছু বিজেপির লোক, কিছু সিপিএমের লোক বা কিছু কংগ্রেসের লোক তারা করেন এবং তাদের অধিকাংশেরই সব লকড থাকে এবং তারা সব নানা রকম মানে নামে থাকেন তারা, মানে বিকেলে ভোরের ফুল, অস্তগামী সূর্য, এইসব নামে থাকেন। তো এখন তাদের আমি ধরে নিই অতৃপ্ত আত্মা। এবার কিছু তাদের জন্য বার্নল প্রেসক্রাইব, হ্যাঁ, মানে কি, মানে জীবনে কিছু হয়তো সে হয়তো অফিসে প্রবল বকুনি খেয়েছে বা কিছুতেই অফিসটাকে সামলাতে পারছে না, তার গোটা রাগটা কাকে মেরে আরে এই তো আবার ঘুরে দাঁড়াচ্ছে, ওর উপর 4টি কমেন্ট করে দিলাম, বাড়িতে ঢুকে লাথি এটা খেয়েছে, রাগটা আমার উপর চলে এলো বা এই ধরনের। আর মানুষের একটা পরশ্রীকাতর ঈর্ষার একটা বিষয় আছে, আর অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার জীবনের যে বিতর্ক ছিল সেটা আসলটা কি সেটা তো বিচারকরা জানেন, নইলে তো আমি এখানে তোমার বসে ইন্টারভিউ দিচ্ছি না। এবং আমি যে মামলায় গ্রেফতার হয়েছিলাম সেই মামলাটাকেই অবৈধ বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কোর্ট দিয়েছে, আমি নই। এবং একাধিক মামলা থেকে খালাস হয়ে গেছে, কটা চলছে আমি বুঝে নেবো। আমার সব থেকে ভালো লেগেছে অনিন্দা, একজনের কথা না বললে অন্যায় হবে, সব মামলায় আমি খালাস হতে শুরু করেছি বা মামলাটাই অবৈধ হতে শুরু করেছে। একটি মামলায় কিন্তু আমি কনভিক্টেড, সেটা হচ্ছে আত্মহত্যার চেষ্টার মামলা। এবং মাননীয় বিচারক তিনি ঘোষণা করলেন যে আমি আপনাকে দোষী সাব্যস্ত করলাম, যে আপনি আত্মহত্যার চেষ্টা করেছেন, যেটা অপরাধ, আইনের যেটা চোখে অপরাধ, কিন্তু আমি আপনাকে কোনো শাস্তি দেব না, কারণ আমি মনে করি আপনি মানসিক যন্ত্রণা থেকে করেছেন বলে আমাকে, আমি কাঠগড়ায় দাঁড়িয়ে মাননীয় বিচারক বলছেন আপনি এত ভালো লেখেন, আপনি এত কাজ করেন, আপনার সামনে অনেক কাজ পড়ে আছে, আপনি সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, এসব আর ভাববেন না। আমার মনটা ভরে গেছিল। ওই বিচারক যেখানেই থাকুন, আমি কিন্তু ওনার প্রতি এই আমাকে বাড়তি উৎসাহটা দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ রইলাম। এই যে আত্মহত্যার যে অভিযোগ, সেটা যেটা তুমি দোষী সাব্যস্ত করলেন বিচারক, সত্যিই চেষ্টা ছিল না নাটক ছিল? নাটক হলে দোষীটা কি করে করলেন সে তো উনি জানেন, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এই চেষ্টা করেছিলাম, তার কারণ বিচার হয়েছে, শুনানি হয়েছে, মেডিকেল রিপোর্ট বেরিয়েছে। তোমার এরকম ইস্পাতের মতো স্নায়ু, তুমি কি করে আত্মহত্যা করার চেষ্টা করলে আমি এটা বুঝতে পারলাম না। ঘুরিয়ে ফেলেছি তখন একটা রাগ, আক্রোশ, অমুক তমুক, মান অভিমান থেকে করে ফেলেছি। একটা পরীক্ষা নিতে পারবে কুণাল? কিরকম? মেট্রো রেলে নিরাপত্তা রক্ষী ছাড়া একা একা ট্রাভেল করতে পারবে? হ্যাঁ, নো প্রবলেম। শিওর? শিওর। আমি তো বহু জায়গায় একা একা ঘুরে বেড়াই। সঙ্গে তো 4টে লোক থাকে তো? না, আমি যখন আমি বোধহয় কুণাল ঘোষ কোথাও দাঁড়ালে 10টা লোক এমনিতেই জড়ো হবে, হয়তো 5টা গালি দেবে, 5টা প্রশংসা করবে, জড়ো হবে। আমি গতকালই একটি অন্নপূর্ণা পুজোর বাড়িতে গেছিলাম, তাতে সবাই খুব সাদর আপ্যায়ন করলেন, তাদের আমন্ত্রণেই গেছি। এবং শেষে যখন বেরোচ্ছি, একজন বর্ষিয়ান মানুষ, বৃদ্ধ বলাই ভালো, একদম এসে বললেন আপনাকে বেরোতে দেখে আমি খাওয়া ফেলে উঠে এলাম, খাচ্ছিলাম বলে একটা শব্দ ব্যবহার করলেন, দিল খুশ হো গেয়া, আপনি ক্যান্ডিডেট, আমরা সবাই আছি। অনিন্দ, আমি যেখানে যে আমার পেছনে কে কি বললো ওসব নিয়ে আমি তোয়াক্কা করি না। আমি তো আর জনতার দরবারে আছি।
আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা এই প্রতীকের প্রার্থী, কিন্তু মানুষের দরবারে আছি কোন কনফিডেন্স থেকে যে আমি কোনো জ্ঞানত কোনো অন্যায় করিনি? তাহলে আমার পেছনে ফেসবুকে কে কি বলছে, কে কি লিখছে, আরে ভাই ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে সে লড় না, ফেসবুকে কি করবি? এই যে তুমি ভোটের পর যে ভিডিওটা বানিয়েছো চমৎকার হয়েছে, আমি খুব দেখেছি, খুব যত্ন নিয়ে বানানো, এবং কিশোর কুমারের গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, জিন্দেগি কি আমার এক यही रीत है, সহকর্মী ভাই করে দিয়েছে। হার কে বাদ হি জিত है, খুব ভালো। সেখানে তোমার পুরো যাত্রাপথটাকে ধরা হয়েছে। কিন্তু এই যে তুমি যেটা বলছো তোমার জেল যাত্রা বা গ্রেফতার হওয়ার যে ছবিগুলো তুমি দিয়েছো, সেগুলো কি এই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে না? এটা তো না, সেম যাচ্ছে সাইড না। হয়ে যাচ্ছে, না, এই সরকারই তো তোমার গ্রেফতার যাচ্ছে করেছে। না, জীবনে অনেক কিছু হয়। সরকার তো, সরকারের মধ্যে অনেক ব্যক্তি থাকেন, তো কোনো কোনো ব্যক্তি সে সময় হয়তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন বা আমার একটা উত্থান হচ্ছে, সেই জায়গাটা আরও কোনো কোনো ব্যক্তির সেই সময় যারা খুব গুরুত্বপূর্ণ ছিলেন বা আরও গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছিলেন, তাদের এখন কি আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে? না, এখন তারা একটা প্রেক্ষিত তৈরি করেছিলেন। কিন্তু আমি কোনো দিন আমার সঙ্গে এত মান অভিমান, অ্যারেস্ট, অমুক তমুক, কিন্তু প্রত্যেক মাসে আমি দলকে কিন্তু আমার চাঁদাটা দিয়ে গেছি, আমি বুঝিয়ে দিয়ে গেছি যে আমি তৃণমূলের বাইরে নই। আমার জামিনের পর যে ব্যক্তি কলকাঠি নেড়ে জামিন মানে আমাকে গ্রেপ্তার করিয়েছিলেন, তিনি একাধিকবার বাড়িতে এসেছেন আমার, তিনি দলবদল করে গেছেন, আমাকে তার দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অরিন্দ, আমি কোনো মান অভিমানে নিজের বাড়ি ছেড়ে পাশের বাড়ির জেঠুকে গিয়ে আমি বাবা বলে ডাকতে পারবো না। তুমি খুব ক্ষমাশীল ব্যক্তি। দেখো, ক্ষমাশীল দুরকম হয়। ভানু ব্যানার্জির কমেডিতে ছিল এই ক্ষমার একটা ব্যাখ্যা, যে আমার থেকে যারা শক্তিশালী তাদের আমি সবসময় ক্ষমা করে থাকি। তো এবার আমি আবার একটু অন্যভাবে ওই ব্যাখ্যায় যাই না, আমি একটু মুডের উপর থাকি, যে ঠিক আছে সে আমার ক্ষতি করেছিল, আজকে তো আমি 4-5টা যদি আমি সামলে নিয়ে থাকতে পারি, তাহলে সেও তো ভেতর থেকে পাল্টে গিয়ে থাকতে পারে, তাহলে আমি অকারণ সেটা মনে রাখবো কেন? কিন্তু আমি যদি দেখি তার সেই নেগেটিভিটিটা রয়েছে এবং সে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, তখন ক্ষমা করাটা খুব বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। তখন তুমি মনে করো যে মানে ষঠে ষাট্ঠং সমাচরে। দেখো, ক্ষমা 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 এবং সবাইকে নিয়ে চলা, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় ক্ষমাই করে দিয়েছেন, তুমি যা 100%, বলেছিলে 100%, কারণ উনিও বুঝেছেন যে কুণালের উপর অবিচার হয়েছে, আমিও বুঝেছি আমায় যা যা বলা হয়েছিল, যে ব্যক্তি যা যা করেছিলেন, এগুলো এই দূরত্বটা বাড়াবার জন্য আমার জীবনটাকে শেষ করা হয়েছিল। সেটা যদি দিদি অনুভব না করতেন তাহলে আমাকে জায়গা দিতেন না। আবার আমিও যদি অনুভব করতাম যে, যদি আমি অনুভব না করতাম যে আমি এইভাবে এটা করেছি, তাহলে আমিও নিশ্চয়ই একই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না, মানে তৃণমূলেই থাকতাম না। ফলে মমতাদির সঙ্গে আমার যা সম্পর্ক যতদিনের, এবং দিদি ভাই হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উচ্চতার নেত্রীর সঙ্গে আমি যেরকম কিছু মুহূর্ত কাটিয়েছি, এগুলো আমার কাছে সম্পদ। আমি অকারণ এগুলো, এই তিক্ততার, মানে দিদি যেখানে একটা উদারতা দেখিয়েছেন, আমিও সেই উদারতাই দেখিয়েছি। আবার অভিষেক তখন ছোট ছিল, আমি যখন দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছি তখন আমার অভিষেককে খুব ভালো লাগছে, এইভাবে আমি চলছি। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমার আমি ভালো, ক্ষমা, মিটিয়ে নেওয়া এবং সবেতে আছি। কিন্তু খারাপের একবার যদি মাথায় ঢুকে যায়, আমি মনে করি না সেখানে কোনো ব্যাকরণ রাখা উচিত। চালিয়ে খেলে দাও, ব্যাকরণ থাকবে না, জাস্ট কোনো ব্যাকরণ থাকবে না। কুণাল ঘোষ একাধারে সাংবাদিক, লেখক, রাজনীতিক, অভিনেতা, মডেল, শখের গায়ক, আমি কিছু মিস করলাম নাকি? আরও কিছু আছে? ওয়েল, এনিওয়ে, তোমায় এবং পাড়ার ছেলে। পাড়ার ছেলে তো বটেই। দিনের শেষে পাড়ার ক্লাবে আর চায়ের দোকানে না বসলে দিনটা সম্পূর্ণ হয়। তোমায় দেখে আমার ওই ছড়াটা মনে পড়ে যে শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান, 1 কন্যে রাঁধেন বাড়েন, 1 কন্যে খান, 1 কন্যে রাগ করে বাপের বাড়ি যান। এই তোমার এই যে এত কন্যা, মানে কোনো কন্যার অন্য কন্যার জন্য গোসা হয় না? মানে তুমি এতজন স্ত্রীর সঙ্গে বসবাস করো কি করে একসঙ্গে? এটা বিরাট ব্যাপার না অনিন্দ, আমি কাজ করতে ভালোবাসি, তুমিও ভালোবাসো, তুমিও। আমি তোমার মতো পারবো না। 7 সকালে অফিসে ঢোক করো। এই যে চাপটা চলছে এখন, আমি কি করলাম, আমি পুজো বার্ষিকীর একটা উপন্যাস লিখছিলাম,
তো আমার সামনে দুটো অপশান ছিল, যে আমি আপাতত থামিয়ে দেবো অথবা ভোটের পর বাকিটা শেষ করব, কারণ সময় আছে। কিন্তু আমি ভেবে দেখলাম, আমি যতগুলো ক্যারেক্টার তৈরি করেছি এবং ক্যারেক্টারের শেডগুলো যা ভেবে উপন্যাসটা এগোচ্ছি, আমি এই ইলেকশনের পর যদি আবার শুরু করি, ওই ছন্দটা, ওই সুরটা থাকবে না। ফলে এই কয়েকদিন আমি ভোর 3:45 উঠে 4:45 থেকে 7:30 পর্যন্ত উপন্যাসটা শেষ করে দিয়ে দিয়েছি। তারপর আবার ভোটের কাজে বেরোচ্ছি। আমার তোমায় দেখে মাঝে মাঝে মনে হয় তোমার দিন 24 নয় 36 ঘন্টার আসলে। আমি একটা বিজ্ঞানের চেষ্টা করি যে 24 ঘন্টাটাকে কি করে 48 ঘন্টা সময় বার করা যায়, তার থেকে আমি কিন্তু মানে সেই চর্চায় থাকি। কারণ আজকে ধরো শরীর স্বাস্থ্য একরকম আছে, এটার একটা সময় মাঝে মাঝে আসবে। পা ভাঙে কিন্তু। হ্যাঁ, আমার তো দুটো পাই ভাঙা। সেটাই বলছি। হ্যাঁ, এবার সেই জায়গায় মানে যখন যেটা পারছি কাজ করতে, দেখি না পৃথিবীটা, একটু আমি চুটিয়ে কাজ করি। মানে ওই আমির খান বলেছিল না, আন্দাজ আপনা আপনা, আপ তো পুরুষই নেই, মহাপুরুষ হ্যাঁ। না না, সেটা ওই রকম এই যেমন মানে অরিন্দম শীলের সঙ্গে গল্প হচ্ছিল একটা বিষয় নিয়ে, একটা স্টোরি, মানে উনি একটা ছবি করছিলেন ডেভেলপ করতে করতে, তো সেগুলো করার সময় সেই সময়টা তুমিও সাংবাদিকতা, আমিও সাংবাদিকতা, ফলে উনি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। বলে তারপর আমাকে অরিন্দম বললেন যে রোলটা যদি একটু করে দেওয়া যায়। মানে কর্পূরের কথা বলছি। কর্পূর। করলাম, চেষ্টা করলাম। সেটা দেখে আবার ব্রাত্য বললেন, তাহলে তুমি, এটা ভালো লাগলো আমার শুটিংটা দেখে, তুমি আমার শেকড়ে একটা অভিনয় করে দাও। তো সেটা হলো, তো সেটা করলে এলাম, বোলপুরের আউটডোর সেরে এলাম। এরপরে দুলাল নতুন ছবি করছে ফাঁদ, সেখানে আবার পুলিশের রোল। এবার লুক টেস্ট হয়ে গেছে, লুক বেরিয়ে গেছে, তারপর ক্যান্ডিডেট। এবার পুরো উইথড্র করতে পারছি না, তখন দুলালকে বললাম তুই ক্যারেক্টার সব ছোট করে দে আমার, মানে আমার কাজ দুদিনে শেষ করে আমাকে বার করে দে ফিল্ম থেকে। তো ফলে ওটা করে দিল। মেরে ফেলা হলো ছবিতে না, না কি না করা হলো? না, সেটা তো কারণ কুণাল ঘোষকে ছবিতেও মারা যায় না, তো সিনেমাতেও মারা যায় না। তারপরে ওই কর্পূরের ট্রেলারটা দেখার পর আরেকটি গ্রুপ এসছে, এটা খুব সুন্দর ছবির গল্প শুনিয়েছে। আমি বলেছি যদি আমাকে আপনারা চান, সেক্ষেত্রে আমাকে পুরো ভোটের পর যোগাযোগ করতে হবে। ওরা সেটা এগ্রি করে গেছেন। তোমার কখনো মনে হয়েছে কুণাল, আমার মনে হয়েছে, আমি সেই জন্যই জিজ্ঞাসা করছি, এই যে অভিনয়, এর ফলে তোমার রাজনীতি তুমি সিরিয়াসলি করো, রাজনীতিক পরিচয়টা কি খানিকটা লঘু হয়ে যায়, ডাইলিউটেড হয়ে যায়? মানে এই যে অভিনয় সত্তা, তুমি এতগুলো ছবি, 4টি ছবিতে, মানে যদি ধরে নিই, তিনটে না আমি পরের ছবিটা যেটা ভোটের পরে যোগাযোগ করবো, 4টে ছবিতে অভিনয় করা হবে, এবং খুব মানে ইউ ব্লিঙ্ক অ্যান্ড ইউ মিস টাইপের রোল নয় কিন্তু, মানে রোলে মিট আছে, এবং তোমার অভিনয় প্রশংসা। আমি কর্পূরে বিভিন্ন জায়গায় রিভিউ পড়ছিলাম, আমার পড়ে দেখলাম সবাই খুব ভালোই বলেছে। একটা মজা আছে, একটা ছোট্ট বলে রাখি। বলো বলো। তো কর্পূরি যে ক্যারেক্টারটা, নেগেটিভ ক্যারেক্টার, পলিটিক্যাল নেতা, নেগেটিভ ক্যারেক্টার। তো স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হলো যে একটা শব্দ ঢোকাবো, ঠিক আছে। তো সেটা আমি করে অরিন্দম শীলকে বললাম যে আমার একটু সময় দেবে। তো অরিন্দম আর ব্রাত্য কিন্তু আমায় খুব হেল্প করেছে নিজেকে গ্রুম করতে। তো আমি অরিন্দমকে বললাম আমি একটা জিনিস দেখাবো, তোমার একটু সময় দেবে? বললো হ্যাঁ, চলে এসো। তো আমি করে দেখালাম, অরিন্দম বিরাট উৎসাহ দিল, এবং সেটা কিন্তু এখন চারপাশে আমি শুনছি। ইন্টারেস্টিং যে আমি ক্যারেক্টারটার যা যা ডায়লগ আছে, তার আগে একটা শোনো বাবা শব্দ ঢুকিয়েছি। মানে ওটা হয়ে গেছে শোনো বাবা, তুমি আমাদের প্রশ্ন করো বাবা, ঠিক আছে, আমার উত্তরটা কিন্তু শুনতে হবে বাবা। ইন্টারেস্টিং হচ্ছে এই যে শোনো বাবা, এটা আমাদের টাকি স্কুলের লাইফ সায়েন্সের শান্তিকুমার রায়, খুব বিখ্যাত শিক্ষক তিনি ছিলেন, তার মুখে ছিল শোনো বাবা। এবং ছাত্র জীবন থেকে আমরা এখনো আড্ডা মারতে বসলে শান্তিবাবুর কথা উঠলে কিন্তু আমরা শোনো বাবা দিয়েই করি, ওটাই লব্জ হয়ে গেছে, ওটাই লব্জ। আমার খুব ইচ্ছে ছিল স্যারকে নিয়ে গিয়ে আমি নিজে দেখাবো এটা, কমাস আগে মারা গেলেন। কিন্তু যেটা আমি জিজ্ঞাসা করছিলাম, তোমার মনে হয় না যে এই যে অভিনয় করার পরে এবং খানিকটা নিয়মিত অভিনয় করার ফলে তোমার রাজনীতিক পরিচয়টা একটু ডাইলিউটেড হয়ে যাবে না? আমার মনে হয় না, কারণ কি আমি তো সেই অর্থে মানে একদম মানে খুব মানে একটা বিশেষজ্ঞ অভিজ্ঞতা নই, কিন্তু ভালো করলে আমি সিনেমা, থিয়েটার, গান মানে পছন্দ করি, এখনো কাজ ফেলে আমি থিয়েটার দেখতেই যাই। প্রার্থী তথা রাজনীতিক কুণাল ঘোষ বলছেন তৃণমূল এবার 250টা আসন পাবে, ঠিক?
বলাই উচিত প্রার্থীর, শাসক দলের প্রার্থী। সাংবাদিক কুণাল ঘোষ কি বলছেন, কত আসন পাবে তৃণমূল? তৃণমূল আগের বারের থেকে বাড়বে, আগেবার 213টা আসন ছিল। অনেকটা বেড়ে যাবে, পার্সেন্টেজ অফ ভোটে বাড়বে, সিটে বাড়বে, এবং এত কিছু, এত এই এসআইআর পর্যন্ত যা যা চলছে, এই গোটা বিষয়টা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাচ্ছে, এবং মানুষ সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। যারা হয়তো আগের নির্বাচনেও দেননি, তারাও এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট অনেক বাড়বে, মিলিয়ে নিও। আচ্ছা, রাজনীতিক কুণাল ঘোষ আর সাংবাদিক কুণাল ঘোষের মধ্যে কি সবসময় সদ্ভাব থাকে, নাকি একজনের জন্য অন্যজনকে খানিকটা পিছু হটতে হয় কোনো দেখো, কোনো আমি একটা সময়? ক্লিয়ার ডিমার্কেশন লাইন রাখি। আমি একাধিক মিডিয়া সঙ্গে যুক্ত, সেটাই তার মধ্যে আমি বলছি। ধরো আমি প্রতিদিনে কাজ, মানে আমি তুমি বিশ্ব consulting বাংলা editor, সংবাদ চালাও, হ্যাঁ, প্রতিদিনের আমি এইটুকু বলে consulting রাখছি editor। যে প্রতিদিনের, মানে গতকাল পর্যন্ত এডিটোরিয়াল মিটিং কিন্তু আমি অফিসে বসে করেছি। সারাদিনে যখন যাই থাক 1 ঘন্টার জন্য আমি দুপুরের পর অফিসে ঢুকে এডিটোরিয়াল মিটিংটা থাকছি, পারবো কত। আমার একদম, দেখো, সব হাউসেরই একটা বেসিক লাইন থাকে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। মিডিয়া সব নীতি হাউসে নিয়ে চলে, হ্যাঁ। এবং মিডিয়া বলে Editorial policy নিয়ে চলে। এডিটোরিয়াল পলিসি থাকে। আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে, বাংলার উন্নয়ন, বাংলার শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ফলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার মানুষের উপকার। কিন্তু আমার কাগজে, আমার কনসার্ন বিটের সব রিপোর্টারকে বলা আছে, কোনো পার্টির কোনো খবর, কোনো কর্মসূচি বাদ যাবে না। তুমি প্রতিদিন খুলে দেখো, তুমি অন্য কোনো কাগজে পাবে না যে ওখানে তুমি বিজেপি প্রার্থীর প্রচারের ছবি পাবে, বিজেপির ভেতরের গল্প পাবে, সিপিএমকে পাবে, কংগ্রেসকে পাবে, এবং তারাও জানেন, তাদের নেতারাও কোনো কর্মসূচি করলে একটা ছবি পাঠিয়ে দেন, খবর দিয়ে দেন। আমি কিন্তু এইটা কিন্তু মেনটেন করে এসেছি, আজও প্রতিদিন সেটা মেনটেন করে। এই কর্পূর প্রসঙ্গে আমি জাস্ট কথাটা মাথায় এলো, কর্পূর প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। ধরো এখন সিনেমা বানিয়ে সিপিএমকে মেরে কি লাভ? সিপিএম তো অলরেডি মৃত, নখদন্তহীন। মানে আমার মনে হয় যে ধরো গোদরা নিয়ে যদি সিনেমা বানানো হতো এই পর্যায়ে, এবং সি দ্যাট ফিল্ম ইজ আ পলিটিক্যাল ফিল্ম, রিলিজ করেছে এমন একটা সময় যখন সামনে বিধানসভা নির্বাচন। 25শে ডিসেম্বর টার্গেট ছিল। হ্যাঁ, তাও তো বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ঘটনা চক্রে সেন্সারেও একটু দেরি হয়েছে, ফলে এটা কিন্তু এই নয় যে এই সময় করা হবে বলে ওরা প্রস্তুত ছিল, এটা কিন্তু ফ্যাক্ট। ধরো অমিত শাহ যে ঘটনার জন্য জেলে গিয়েছিলেন, সেই ঘটনা নিয়ে তো সিনেমা বানানো যেতে পারতো। ওয়াই দিস? মানে সিপিএম তো আমার মনে হয় মরার উপর খাড়ার ঘা দিয়ে কি লাভ? আমার মনে হয় অরিন্দম শীল কিন্তু ঠিক, মানে সিপিএমকে ভোটের মুখে এই করবো এইসব বলে করেননি। মানে গল্পটা দীপান্বিতা রায় তারপর উপন্যাস আকারে লেখেন, সেইখান থেকে এটাকে করেছে। আর তুমি যদি বলো যে সিপিএম শূন্য বলে তাকে, আর আমি বলছি বিজেপির দুটো আত্মা, একটা আরএসএস আর একটা সিপিএম। তার কারণ তৃণমূল, তার কিন্তু ভোট কমেনি। বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট খানিকটা বেড়েছে সাম্প্রতিক অতীতে, সেটা সিপিএমের ভোটটা কমেছে বলে কিন্তু বেড়েছে। ফলে লেফটকে আগে, তৃণমূলকে পরে তাকাবে, নিজের ভোটটা আগে নিজের ঘরে ফেরাক। অশোক ভট্টাচার্য শিলিগুড়িতে মোহাম্মদ সেলিমকে মঞ্চে বসিয়ে বললেন যে লাস্ট 3টে ইলেকশন আমরা বিজেপিকে ভোট দিয়েছি সিপিএম থেকে, ওই ভুলটা করা যাবে না। তো এটা তো বাস্তব যে বিজেপির আত্মা হচ্ছে আরএসএস আর সিপিএম। ফলে সিপিএমকে যদি আজকের যারা প্রজন্ম 2011-র পর একটু বড় হয়েছে, সচেতন হয়েছে, আজকে 15 বছর হয়ে গেছে, ফলে কোন জমানাটাকে টপকে আমরা এখানে এসছি, কোন বাধার প্রাচীরটা ভেঙে তৃণমূল এসছে, সেটা মনে করে দেওয়া উচিত। আমরা যদি শূন্য বলে ইগনোর করি, তাহলে আজকে দেখবো সব টিভি খুললে বা অনলাইন খুললে বা তাদের যারা এখনকার, তারা যেন দেখলে মনে হচ্ছে একদম মঙ্গল গ্রহ থেকে টুপ করে পড়লো। আগে কোনো পাপ করেনি, বিজন সতীতে গণহত্যা হয়নি, বানতলায় গণধর্ষণ হয়নি, মানে কিছুই হয়নি, টুপ করে এসে পড়লো। কিন্তু এই প্রজন্মকে এটা বোঝানো তো খুব মুশকিল। কারণ ধরো আমি এই কারণে বলছিলাম যে এবারে ভোটটা তৃণমূলের জন্য কঠিন মনে হচ্ছে না? 15 বছরের একটা প্রতিষ্ঠান বিরোধিতা বলো, নিশ্চয়ই প্রচুর গোলমালও হয়েছে, এটা একটা শিক্ষা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এই টাকার পাহাড়, বান্ধবীর বাড়িতে কঠিন ভোট। ভোট সবসময় কঠিন, বাট মানুষ বোঝেন যে আজকে এত চ্যানেল, পোর্টাল, ডিজিটাল মিডিয়া, ফোনে ক্যামেরা, যে পাচ্ছি বলে ভিডিও তুলে দিচ্ছি, এটা কিন্তু সিপিএমের জমানায় ছিল না। ফলে আজকে তৃণমূলকে, অনিন্দ,
আমার স্ট্রিটে জল জমে বৃষ্টি হলে, কারণ বেসিক্যালি জায়গাটার গঠনটাও একটা খুব সমস্যার, সেটা এখন কাটছে, বড় কাজটা শেষ হচ্ছে। একটা স্টিল ছবি যদি কেউ ছেড়ে দেয়, আমার স্ট্রিটে দেখুন কি আর পরিবর্তন, আমার স্ট্রিট জলে ভাসছে, তুমি কি করে বোঝাবে আগে ওই বৃষ্টিতে জলটা 4 দিন থাকতো, এখন 4 ঘন্টার মধ্যে ওখান দিয়ে আবার গাড়ি চলে। মানে এই যে প্রেক্ষিতগুলো ন্যারেটিভ অনেক সহজে তৈরি হয়ে যাচ্ছে, ফলে মানুষ বোঝেন এত বড় দল, এত বড় এই এতদিনের ক্ষমতা, ব্যক্তি বা কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল মানুষের উপকার করছে কিনা, সরকারটা সংবেদনশীল কিনা, এই জায়গাটাতেই মমতা ব্যানার্জি বেরিয়ে যাচ্ছেন। ভুলভ্রান্তি হয়নি গত 15 বছরে? নিশ্চয়ই হয়েছে, সেই ভুলটা তো তৃণমূলই সংশোধন করতে পারে, কারণ যারা আরো বেশি ভুল করে এসেছে, আর তৃণমূলের বিকল্প হচ্ছে উন্নততর তৃণমূল। তৃণমূলের বিকল্প একমাত্রই উন্নততর তৃণমূল, তার বাইরে কোনো বিকল্প নেই। তার মানে তৃণমূলের উন্নতির জায়গা আছে এখনো প্রচুর। যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নির্দেশ দিয়ে যাচ্ছেন, এবং একটা ধারাবাহিক ভেতরে শুদ্ধিকরণের প্রসেস চলছে, সময়োপযোগী করা পার্টিকে। যেমন সিপিএম যখন গোটা দেশ চাইছে আইটি আসুক, সিপিএম বলেছিল কম্পিউটার ঢুকতে দেবো না। যখন বিশ্বায়নের পদধ্বনি শোনা যাচ্ছে ইংরেজির দরকার, তখন বলে দিল প্রাথমিক শিক্ষা ইংরেজি পড়ানো যাবে না। এই প্রজন্ম সিপিএম বিষয়গুলো জানে না, তাদের কাছে তৃণমূল শাসক। আমি একটা কথা বলবো অনিন্দ, সিপিএম এর যারা নতুন মুখ, বিরাট বিপ্লবী, কারোর নাম আগুন পাখি, কেউ হেলিকপ্টার, কেউ সাবমেরিন, এইসব নামের তো তারা আছে। তো এবার এরা কেন কেউ একজন দ্বিতীয়বার আগের আসনে লড়ে না, এটা আমায় বুঝিয়ে দাও তো। এতই যদি নতুন প্রজন্ম সঙ্গে, এটা আমি জিজ্ঞাসা করেছি সেলিমদাকে, কেন লড়ে না? একটাই জামানত জব্দ হচ্ছে, আর একটাই যাচ্ছে, নতুন সূর্য এসেছে, আবার সূর্যাস্ত, আবার একটা জায়গায় গেল, নতুন সূর্য এসেছে। মানে কি? তার মানে তো কোথাও একটা ভেতরটা ওদের ফাঁপা হয়ে আছে, বানতে হবে এটা। তুমি মন্ত্রী হবে ভোটে জিতে? মন্ত্রী হবে না? হতে মানে হওয়ার প্রস্তাব আলোচনার, যেটা আমি তো নিশ্চিত কোনো টার্গেট নিয়ে চলছি না। কুণাল ঘোষের কোনো টার্গেট নেই। কুণাল ঘোষ চায়টা কি আলটিমেটলি? কুণাল ঘোষ চায়, লক্ষ্য কি জীবনের লক্ষ্য হচ্ছে যে ব্যক্তি প্রেসিডেন্সি জেলের সেলে একটা কম্বলের ওপর শুয়ে থাকতো, তার দ্বিতীয় ইনিংস খেলছে, সেটাই সে বিরাট স্যাটিসফাইড, ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ, মমতাদির কাছে কৃতজ্ঞ, জীবনের কাছে কৃতজ্ঞ। তার কি চাহিদা থাকবে? আমাকে জীবন শিখিয়ে দিয়েছে অনিন্দ, একটা কম্বল মেঝেতে, তার উপর ওইটুকু জায়গা লাগে একটা লোকের বাঁচতে, আর একটা চটের ব্যাগ, দুটো জামা, একটা ওই একটা টি শার্ট টাইপের, আর একটা তোমার মতো বারমুডা, ওই দিয়ে জীবন চলে যায়, আর বাকিটা হচ্ছে কাজে। সেই জন্য আমার জেলে বসে লেখা রানী সাহেবা উপন্যাস আনন্দবাজারের পত্রিকার পুজো সংখ্যায় বেরোয়, আনন্দ পাবলিশার্স বই করে। আমি জীবনটা একদম এইভাবে দেখছি। দার্শনিক জীবন শেখাচ্ছে। তুমি আজকে যদি আমি ভয়ঙ্কর টার্গেট করে কিছু এগোই, তাহলে আমার আচার আচরণে তার বহিঃপ্রকাশ ঘটবে। অনেককে অকারণ তেল মেরে চলতে হবে, অনেককে সঙ্গে আমার মানে ব্যবহারগত তফাৎ এসে যাবে। আমি কেন এসবের মধ্যে ঢুকতে যাব? তুমি আনন্দবাজার অনলাইনে একবার তোমার সম্পর্কে লেখা হয়েছিল, তোমার আমোদই লেগেছিল পড়ে, যে কুণাল ঘোষ হচ্ছে ফেরারি গাড়ি, ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলবে, কিন্তু 2-4টে মানুষ মারবে। এটা কিন্তু ঠিক, মানে তোমার বানের মুখে কিন্তু 2-4টে লোক মরে। এটা কি ইচ্ছাকৃত হয় না অনিচ্ছাকৃত হয়? মানে তখন তুমি ব্রেকটা মারো কি মারো না? না, কিছু মাঝে মাঝে মারো না, কিছু ক্ষেত্রে মারি না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্রেকটা মারি না, দুম, তারপরেরটা তারপর দেখে নেবো। কিন্তু পরের বার হয়তো আর অতটা স্পিড তুলি না। একটা জিনিস আমি তোমার ফেসবুক পেজে দেখছিলাম, যে তুমি তোমার সম্পত্তির খতিয়ান দিয়েছো, মানে তোমার পুরনো বাড়ি ভেঙে ফেলে ফ্ল্যাট বাড়ি হয়েছে। আমার এটা কেন জানি না মনে হলো কৈফিয়ত, এটা কুণাল ঘোষের সঙ্গে ঠিক যায় না। মানে সম্পত্তির খতিয়ান তো হলফনামায় দেবে, ফেসবুকে দিয়ে কেন বলতে হচ্ছে? অনেকে লেখেন না, অনেক ওই ট্রোলিংয়ের কিছু কিছু প্রশ্ন থাকে, আমি চাই সেই প্রশ্নগুলো লোকে জেনে যাক, কারণ ট্রোলিংয়ের প্রশ্নটা তো লোকে দেখতে পাচ্ছেন। তাহলে আমি অন্য জিনিসে উত্তর দিলে আমি কেন উত্তর দেবো না? আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, রোজগার কি। হ্যাঁ, যেমন বলে দিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার বিদেশ সফর, তুমি সবচেয়ে বড় সাক্ষী। বলে দিল যে সরকারের টাকায় আপনারা ঘুরছেন, তুমিও সরকারের টাকায় যাওনি, আমিও সরকারের টাকায় যাইনি, আমি খানিকটা সরকারের টাকা, অভিক সরকার। তো এবার আমরা আমাদের হাউস পাঠিয়েছি,
অফকোর্স, But এবং এই তো, সেটাই হয়। এবার আমার পৈতৃক বাড়ি ছিল ঠাকুরদাদার কেনা বাড়ি, যে ব্রিটিশ আমলের একটা বাংলো বাড়ি, সেটা আমি দেখলাম ছবিটা, চমৎকার ছিল, চমৎকার ছিল, জিনিস আর পাবো না। এবার বাবা মারা যাওয়ার পর আমি বাড়িটা মেনটেন করতে পারিনি অনিন্দ, কারণ বৃষ্টির সময় যা হয়, মধ্যবিত্ত নিম্নবিত্ত যা হয়, তখন বাবা মারা গেছেন ইত্যাদি। তখন আমি এক বন্ধুর সঙ্গে মিলে সেই বাড়িটা প্রমোট করেছি, তো সেটা লোকে দেখুক। তারপর আমি এখন চাকরি করি, একাধিক কনসালটেন্সি করি, একাধিক বিষয়ে যুক্ত, এবং বিনয় করে একটু টাকা পেয়েছি। তুমি কিন্তু বেশ বড় লোক। তো এবার তার মধ্যে আমি কিন্তু আবার সারদা সংক্রান্ত প্রত্যেকটি টাকা এবং বিজ্ঞাপনের, এটা কেউ ফেরত দেবে না অনিন্দ। সেটা তুমি ফেরত দিয়েছো? ফেরত মানে ইডি কোর্টে লিখে দিয়েছে, কুণাল ঘোষ ভলেন্টারিলি দিয়েছে। আর আমার আবেদন হচ্ছে, আমি এই বিতর্ক থেকে বাঁচতে আমার স্যালারি এবং বিজ্ঞাপন হাউসের এই টাকা আমি আপনাদের দিলাম, ওই মামলা জিতে আবার আমি টাকা ক্লেম করব, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো চুরি করে নিইনি। এটা খুব কৌতূহল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে রাজীব কুমারের সঙ্গে হাত মেলানো হলো কুণাল ঘোষের, কথা কি হলো? না, একজন উনি ইয়ে হয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন। তুমি কি বললে যে এটা আমি আপনার আগে হয়েছি? আমি রাজা, আপনি আমার থেকে একটু জুনিয়র সাংসদ হলেন। না 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 না, আমি উনি হওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে তুমি রিটুইট করেছিলে? না, আমি ওনাকে শুভেচ্ছা পার্সোনালি পাঠিয়েছি, উনিও তাতে মানে রেসপন্ড করেছেন। রাজীব কুমার ওপর তোমার কোনো রাগটাগ নেই এখন আর? দেখো, একটা মামলা বিচারাধীন আছে, ঠিক আছে, আর আমি ওনার উপর যে রাগ বলো বা যা, আমি প্রকাশ করে ফেলেছি, এবং তার জন্য অনেক জল গড়িয়ে ওনার সঙ্গে ফেরারি গাড়ি মুখোমুখি লোক মরবে, মানে আমাদের দুজনের একটা বিরল অভিজ্ঞতা আছে, যে আমি দাবি করেছিলাম ওনার সঙ্গে আমার মুখোমুখি জেরা করা, শিলংয়ে বোধহয়, শিলংয়ে সিবিআই জেরা করছে আমাদের দুজনকে মুখোমুখি, ঠিক আছে। মানে ওটা কি শেষের কবিতা ছিল না শুরুর কবিতা ছিল? শিলং বলে বলছি। ওটা হচ্ছে শুরুর শেষের কবিতা, শেষের কবিতাটা। মানে আমি কি এইটা আশা করতে পারি যে কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রে জয়ের পর রাজীব কুমারকে বাড়িতে ডেকে একদিন খাওয়াবেন? না, সেটা আমি বলতে পারি না, কারণ হয়তো একটু দূরত্ব আছে, কারণ আমিও তারপরে ওনার নামে নানা কমপ্লেন যেখানে যেখানে করার ইত্যাদি ওসব, মানে আমি ওই কুটির শিল্পগুলো করেছিলাম। কুটির শিল্প ইজ গুড। হ্যাঁ, কিন্তু আমিও ভুগেছি, উনিও ভুগেছেন। এবার আমি 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 খুব রাজীব কুমারের রাজ্যসভার টিকিট পাওয়াতে আমি খুব অবাক হয়েছিলাম। আমার ধারণা প্রত্যেকে, তুমি অবাক হয়েছিল? না, আমি অবাক হইনি, কারণ জানতে না, আমি জানতাম বললে সেটা সঠিক বলা হবে না, কিন্তু আমি জানতাম রাজীব কুমার অথবা আরেকটি নাম, এই দুজনের মধ্যে একজন সম্ভবত রাজ্যসভায় যাচ্ছেন। তোমার খারাপ লাগেনি? একটু লাগেনি অনিন্দ, তুমি বিশ্বাস করো, আজকে জীবনের এই ওঠা পড়া, চূড়ান্ত সাফল্য, আবার চূড়ান্ত নরক যন্ত্রণা দেখার পর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এখানে না আমার কোনো শত্রু কিছু পেয়ে গেলে আমি মনে করি ওটা ভগবান দিয়েছেন, আমার কি, যেটা আমার নেই সেটা আমি ওদিকে তাকিয়ে কী করবো? আমি আমার কাজটা করে যাব, আমি আমার পারফরমেন্সটা দিয়ে যাব, মানুষ যেন আমাকে কাজের মানুষ বলে মনে রাখেন। যেদিনকে সকালবেলা কোচবিহার থেকে কয়েকজন এসেছিলেন, আমাদের গ্রামে সেতু নেই, আমি ওইখানে গেলে ওই গ্রামে উৎসব হয়। আমি বাংলা জুড়ে কাজ করেছি, আমার ফোকাসে ছিল অনিন্দ শিক্ষা প্রতিষ্ঠান। 100-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে কুণাল ঘোষ এমপি ল্যাড থেকে টাকা দিয়েছে। আমার মনে হয়েছিল প্রাইভেট স্কুলের ইংলিশ মিডিয়ামগুলোর ছেলেরা কম্পিউটার বেশি শিখছে, কারণ তাদের নাম্বার অফ কম্পিউটার্স বেশি, আর বহু সরকারি স্কুলে হয়তো 2টো কম্পিউটার নিয়ে 30 জনকে ক্লাস করতে হয়। আমি কম্পিউটার ল্যাব করে দিয়েছি এক একটা স্কুলে, বহু স্কুল আছে। আমার সীমিত ক্ষমতা, তোমার এমপি ল্যাডের টাকায় 6 বছর, আমার সীমিত ক্ষমতা, কিন্তু আমাকে লোকে কাজের জন্য মনে রাখুক। একটা লোক রাত্রেবেলা এসে যদি বলে আমি চিকিৎসায় আমার অসুবিধা হচ্ছে, আমি তাকে যে কোথায় আগে ভর্তি করানো যায়, কি করানো যায়, আমার কাছে চট করে। দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এতগুলো ধর্ণা মঞ্চ হলো, ক্ষোভ, জেনুইন প্রার্থীদের ক্ষোভ, তাই তো? আমি এমপি নই, এমএলএ নই, মন্ত্রী নই, আমার কাছে আসতো কেন? কারণ তারা একটা আস্থা পেয়েছিল যে এই লোকটা শোনে এবং কমিউনিকেট করবে, অ্যাটলিস্ট বলার লোক, অ্যাড্রেস করবে, এবং একটা অসাধ্য সাধন হয়েছিল একটা ধর্ণা মঞ্চে, শারীরিক শিক্ষা, শিক্ষা, কর্মশিক্ষা। তারা আমাকে যেতে অনুরোধ করে, না আপনাদের মঞ্চে তো সব এরা যাচ্ছে, তো আপনি একবার চলুন। আমি গিয়ে দেখলাম মানে অভূতপূর্ব দৃশ্য, এবং আমি তাদের সঙ্গে কথা বলে দেখলাম তাদেরটা জেনুইন প্রবলেম,
ঠিক আছে, যারাই আসুক মঞ্চে, আমি চিফ মিনিস্টারকে জানাই সেদিনই রাতে যে আমি গেছিলাম এবং আমার মনে হয়েছে আপনি যদি একটু খতিয়ে নিয়ে দেখেন। এবং তিনি সঙ্গে সঙ্গে, কুণাল আমি কলকাতায় ফিরে, উনি কলকাতায় বাইরে ছিলেন, উনি কলকাতায় ফিরেই আমি লোক পাঠাচ্ছি ওদের ওখানে, উনি পাঠান। কারণ আমি বলি আমি তো টেকনিক্যাল ব্যাপারটা বুঝবো না, তাতে দেখা যায় ওরা ঠিক। এরপর ওদের প্রত্যেককে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত গভর্নমেন্ট দিয়ে দেয়। তারপর কি হয় জানো, যারা ওই মঞ্চে আগে ধর্ণা দিচ্ছিলেন, যে দলের যে নেতারা, যে উকিলরা, তারাই ওদের চাকরিটা আটকাবার জন্য তারাই আবার মামলা করলেন। কুণাল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একদম পুরো থ্যাংক ইউ।